গুরুম শব্দে সুমন চমকে আকাশের দিকে তাকায়। বাস পড়ল, ধন্দে পড়ে যায়। একটু আগেও আকাশ পরিষ্কার ছিল, কিন্তু এখন উত্তর কোণে কালো মেঘ দেখা যাচ্ছে। আবার সেই গম্ভীর শব্দটা হয় এবার একটু বেশি সময় ধরে। বৃষ্টি নামবে হয়তো। অক্টোবর মাসেও এবার দুদিন পরপরই বৃষ্টি হচ্ছে। সুমন বাজারে এসেছিল বিকেলের নাস্তা কিনতে। ছুটির দিনগুলোতে সন্ধ্যাবেলা ছোলা পেঁয়াজু ওর প্রিয় নাস্তা। আর মতি মিয়া দারুণ মচমচে পেঁয়াজু ভাজে, সেজন্যই বিকেল হতেই ও বাজারের উদ্দেশ্যে বেরিয়েছে। সুমন পা চালায়। নিমতলি বাজারের শেষ প্রান্তে মতি মিয়ার ভাজা পোড়ার দোকান। শীত নেই গ্রীষ্ম নেই, 12 মাস একই জিনিস ভাজে লোকটা। আর বিকেল থেকে রাত 11টা অবধি চলে বেচাকেনা। সুমন কাছে এসে দাঁড়াতেই একগাল হাসে মতি মিয়া। ছিমছাম গরনের গায়ে রং ফর্সা, পরনে পুরনো একটা রং চটে যাওয়া সবুজ প্যান্ট আর গায়ে হলুদ টি শার্ট। বড় একটা কড়াইয়ে ফুটন্ত তেলে পেঁয়াজু ছাড়ছিল মতি মিয়া। সুমন দমে যায়। মাত্র পেঁয়াজু ছাড়লো, এদিকে আকাশে মেঘ বাবাজি ওয়ার্নিং সাইরেন বাজিয়ে চলছে। ও একটু অস্থির গলায় বললে, মতি মিয়া, কতক্ষণ লাগবে পেঁয়াজু উঠতে? ও একটু অস্থির গলায় বলল। মতি লম্বা একটা লোহার জালিওয়ালা হাতা দিয়ে পেঁয়াজু উল্টে দিতে দিতে বলল, সুমন নড়ে না। ইতোমধ্যেই লোক জমে গেছে, সবাই এই সময়টাই আসে গরম গরম ছোলা পেঁয়াজু নিতে। সুমন তাড়া দিয়ে বলে, আমার আর কোনো বাজার নেই, তুমি আগে 20 টাকার ছোলা দাও, আর পেঁয়াজু উঠলে 30 টাকার দিও। মতি এবার হাতের লোহার হাতাটা নামিয়ে রাখে, তারপর ছোট্ট একটা দাড়ি পাল্লায় ছোলা মেপে সাদা পলিথিনে ভরে। ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসু গলায় বলে। সুমন মাথা নাড়ে। 4টা দিয়ে দাও, ডিম চপ নাই? মতি 4টা চপ দিয়ে বলে। সুমন একবার আকাশের দিকে তাকায়। এতক্ষণে পুরো আকাশ কালো হয়ে এসেছে, হালকা ঠান্ডা বাতাস ছেড়েছে। না, বৃষ্টি বুঝি নেমেই যাবে। এর মধ্যে বাসা থেকে ফোন আসে, নাফিসার ফোন। এই কই তুমি? বৃষ্টি চলে এলো তো, তাড়াতাড়ি বাসায় চলে আসো, পারলে তুলজ আর জুয়ের জন্য ডিম চপ এনো। সুমন হতাশ গলায় বলে। দেরি হবে তাহলে, এখনো ডিম চপ ছাড়িনি, আলু চপ নিয়ে আসছি। নাফিসা এবার তাড়া দেয়, তাড়াতাড়ি চলে এসো, লাগবে না ডিম চপ। ফোনটা ছাড়তে ছাড়তে সুমন খেয়াল করে পেঁয়াজু নামাচ্ছে মতি মিয়া, আর আশেপাশে সবাই হুমড়ি খেয়ে পড়ছে নেবার জন্য। সুমন উঁচু গলায় বলে, মতি মিয়া, আমার পেঁয়াজুটা দাও, আর এই নাও 70 টাকা। ছোলা পেঁয়াজু নিয়ে এবার সুমন ঊর্ধ্বশ্বাসে ছুটে। মাছ বাজার পার হতেই বৃষ্টির একটা বড় ফোঁটা কপালে এসে লাগে। ইস, বৃষ্টি নেমেই গেল। ওর বাসাটা এখান থেকে আর মিনিট 5-6-এর পথ। সুমন এবার হালকা দৌড়ের ভঙ্গিতে হাঁটতে থাকে, কিন্তু বেশি দূর এগোতে পারে না। জয়িতা বিউটি পার্লারের কাছে আসতেই জোরে বৃষ্টি নামে। সুমন দৌড়ে পার্লারের পেছনের দিকে শেডের নিচে দাঁড়ায়। টিন শেড দেওয়া একটা মার্কেট, তারই এক পাশেই পার্লারটা। নাফিসা মাঝে মাঝে এখানটায় আসে। সুমন হাত দিয়ে মাথার চুল মুছতে গিয়ে থেমে যায়। একটা মেয়ে শেডের একদম শেষ মাথায় দাঁড়িয়ে আছে, আর মনে বৃষ্টি পড়া দেখছে। মুখটা চেনা লাগে। সুমন ঘাড় ফিরিয়ে ভালো করে তাকাতেই মেয়েটাও তাকায়, আর তক্ষুনি বিকট শব্দে কাছেই কোথাও বাজ পড়ে। মেয়েটা স্পষ্টতই ভয়ে কেঁপে ওঠে, আর সুমন স্থানুর মতো দাঁড়িয়ে থাকে। বাজে শব্দ ওর কানে যায়নি, তার আগেই ও স্তব্ধ হয়ে গেছে। মীরা কতদিন পর দেখলো ওকে। 20 বছর আগের মতোই ছিপছিপে শরীর, কাঠগোলাপের মতো মায়াময় গায়ের রং, চোখা নাক, হরিণের মতো চঞ্চল চোখ। চুলগুলো আগের মতো বেনি করে ঘাড়ের এক পাশে রেখে দেওয়া নেই, চুল কমেছে, কাঁধ পর্যন্ত চুল নেমে এসেছে। সুমন চোখ নামায়, তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। ততক্ষণে বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ বেড়েছে। সামনের একতলা বিল্ডিংয়ের গেটের উপর মাধবীলতা গাছটা ভীষণভাবে দুলে দুলে উঠছে। সেই সাথে সুমনের বুকের ভেতরটাও ভীষণভাবে আন্দোলিত হতে থাকে। মেয়েরা একটু আগেই বাজার থেকে ফিরছিল। ইহানের জন্য খাতা কলম আর নিজের কিছু টুকিটাকি কেনাকাটা ছিল। কতদিন পর এই এলাকায় এলো, সবকিছু কেমন পাল্টে গেছে। বাজারে তো যাওয়া হয়নি অনেক বছর, ভেবেছিল বেশি সময় লাগবে না,
কিন্তু 500 টাকার ভাঙতি করতে গিয়েই দেরি হয়ে গেল, আর তাতেই এই বিচ্ছিরি বৃষ্টিতে আটকে গেল। ভেবেছিল বৃষ্টিটা একটু ধরে এলেই বেরুবে, তাই এখানে দাঁড়িয়েছিল। একটু আগেই একটা লোক দৌড়ে যখন শেডে ঢুকছিল, তখন ইচ্ছে করেই ও এক কোণে সরে গেছে। সন্ধ্যার আগে আগে চারপাশ কেমন অন্ধকার, একটু ভয় করছিল। এর মাঝে ও টের পায় লোকটা ওর মুখের দিকে তাকিয়ে আছে অপলক। মীরার কপাল কুঁচকে ওঠে। বয়স 40 হতে চলল, কিন্তু পুরুষের কামুক চোখ থেকে আজ অবধি মুক্তি পেল না। মীরা বিরক্তি নিয়ে লোকটার দিকে তাকাতে যেতেই থমকায়, আর ঠিক তখনই ভীষণ জোরে একটা বাজ পড়ে। মীরা কেঁপে ওঠে। সুমন! বুকের ভেতর ধুকপুকটা টের পায়, নিঃশ্বাস নিতে যেন ভুলে যায়। কতদিন পরে সে প্রিয় মুখটা দেখল। বৃষ্টিতে কেমন চুল ভিজে এলোমেলো। স্বাস্থ্য ভালো হয়েছে ওর, গায়ের শ্যামলা রংটা এখন বেশ উজ্জ্বল, চোখে সেই সহজ একটা দৃষ্টি। হাতের দিকে চোখ পড়তেই ওর ভ্রু কুঁচকে ওঠে, ভালো করে খেয়াল করতেই ওর বুক ধরে আসে, চোখ ভিজে যেতে থাকে অজান্তেই। সুমন এখনো পেঁয়াজও ভালোবাসে? হুট করেই এক ধাক্কায় ও 20 বছরেরও আগেকার সময়ে ফিরে যায়। এই ছেলে, তুই কি পকেট থেকে পেঁয়াজও বের করে খাচ্ছিস? একটা রিনরিনে কণ্ঠে সুমন ঘুরে তাকায়। একটা ছিপছিপে গরনের মেয়ে, চুলের বেনি সাপের মতো একপাশে রাখা, চোখ দুটো টানা, কাজল দেওয়া। এই মেয়েটা কদিন আগে নিচতলায় ভাড়া এসেছে। মীরা নাম, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, দেখতে সুন্দর বলে এলাকার ছেলেরা ইদানিং এই বাসাটার সামনের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে। অনেকে শীষ বাজায়, রাতে গানের গলা শোনা যায়। সুমনের সঙ্গে এখনো পরিচয় হয়নি, অথচ মেয়েটা ওকে কেমন অনেক দিনের পরিচিত ভঙ্গিতে ডাকছে, তাও আবার তুই করে। সুমন প্রকুচকে বলে, এই মেয়ে, তুমি আমাকে তুই করে বলছো কেন? আমি বয়সে তোমার চেয়ে বড় বই, কম হব না। মীরা ফিচেল হাসি হাসে। তুই বড় হলে অমন পকেটে করে পেঁয়াজও নিয়ে ঘুরতি? তোর পকেটে সত্যি পেঁয়াজও? সুমনের ইচ্ছে করছে করা কিছু কথা বলতে, কেমন বেয়াদবের মতো ওকে তুই করে বলছে। ও ডিপ্লোমা পাশ করে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে, এখন সেকেন্ড ইয়ার চলে। এই মেয়ে ছেলে সেই হিসেবে ও 1 কি 2 বছরের বড়, আর এ কিনা চেনা নেই জানা নেই তুই করে বলছে। এখন রোজা চলছে, ইফতারে প্রতিদিন ছোলা পেঁয়াজও থাকেই, আর আম্মা জানে পেঁয়াজও ওর ভীষণ প্রিয়। অন্য ভাই বোনদের চেয়ে ওর জন্য আলাদা করে 10টা পেঁয়াজও রেখে দেয়, আর সুমন সেগুলো পকেটে নিয়ে ঘোরে। মন চাইলে একটা একটা করে বের করে খায়, কিন্তু এই ফাজিল মেয়েটা তা দেখে ফেলল। রাগী গলায় বলে, পকেটে পেঁয়াজও থাকলে তোমার কি? মীরা নাক কুচকে বলে, ছি, পকেটে কেউ পেঁয়াজও রাখে? তুই কি রে? আচ্ছা, আমাকে একটা দে তো, দেখি এমন কি ঘোড়ার ডিম যে যক্ষের ধনের মতো পকেটে নিয়ে ঘুরছিস। কথাটা বলে মীরা হাত বাড়িয়ে দেয়। সুমন খেয়াল করে হালকা লালচে হাতের পাতা, সরু আঙ্গুলগুলো শিল্পীদের মতো। সুমন এবার ধন্দে পড়ে যায়, মেয়েটা আসলেই খেতে চাইছে না মজা করছে। ওকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে বলে, কিরে, দিবি না? সুমন ইতস্তত করে পকেট থেকে 2টো পেঁয়াজও বের করে ওর হাতের উপর রাখে। মীরার মুখে হাসি ফুটে, তারপর একটা পেঁয়াজও মুখে পুরে দেয়। তারপর কুড়মুড় করে খেতে খেতে বলে, বাহ, খুব মজা তো। তোর মা বানায় বুঝি? সুমন মাথা নাড়ে, গম্ভীর মুখে বলে। হ্যাঁ। মীরা আরেকটা পেঁয়াজও মুখে পুরে বলে, কাল থেকে আমার জন্য বেশি করে নিয়ে আসবি। তোর মাকে বলবি তোর বন্ধু খেতে চেয়েছে। সুমন কপাল কুচকায়। ও বন্ধু হলো কবে এ মেয়ের? না, একে পেঁয়াজু দিয়ে ভুল হয়েছে। সুমন কড়া গলায় বলে, তোমার খেতে ইচ্ছে করলে তোমার মাকে বানিয়ে দিতে বলো। মীরা কেমন একটা বিষণ্ণ হাসে, তারপর বলে, আমার যে মা বেঁচে নেই, থাকলে কি আর তোর কাছে চাই? সুমন এবার থমকে যায়। বুকের ভেতর হঠাৎ করেই এই দুষ্টু মেয়েটার জন্য মায়া টের পায়। এখন কি অসহায় লাগছে মুখটা। একটু আগের দুষ্টুমি ভরা মুখটা নিমিষেই কেমন রোদ পড়ে যাওয়া বিকেলের মতো বিষণ্ণ। ও এবার পকেট থেকে শেষ 2টো পেঁয়াজও বের করে বলে, এই নে ধর, কাল থেকে আরো বেশি করে নিয়ে আসবো। মীরার মুখ এবার আগের মতো চঞ্চল হাসিতে ভরে যায়। হাত পেতে নিতে নিতে বলে, তুই আমার পেঁয়াজু বন্ধু, আমার জন্য চুরি করে নিয়ে আসবি প্রতিদিন, বুঝলি? সুমন এবার হাসে। মেয়েটার হাসি মুখ দেখে ভালো লাগছে। ও বলে, আচ্ছা, নিয়ে আসবো। তবে তুই কিন্তু আমার মতোই ছোট, চেয়ে চেয়ে পেঁয়াজু খাস। মীরাও এবার হাসে। সুমন মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। আবার একটা বাজ পড়তেই বৃষ্টিটা ধরে যায়। মীরার সম্বিত ফিরে। সুমন সেই যে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, একবারও আর ফিরে দেখেনি।
এখনো অভিমান বুকে চেপে রেখেছে। একটা কষ্ট টের পায় বুকের ভেতর। বৃষ্টি কমে গেছে। মীরা শেষবারের মতো সুমনকে দেখে। হাতে ধরা ছোলা পেঁয়াজুর ব্যাগটা শক্ত মুঠিতে ধরে আছে, যেন কাউকে আজ পেঁয়াজুর ভাগ দেবে না আর। মীরা টের পায় চোখ আবার ঝাপসা হয়ে আসছে। ও আর দাঁড়ায় না, শেড থেকে বেরিয়ে আসে। তারপর কেমন এলোমেলো পায়ে বাসার পথে এগোয়। সুমন এবার মুখ ফিরিয়ে তাকায়। মীরা চলে যাচ্ছে। মাথার উপর সাদাটে ওড়নাটা টেনে নিয়েছে ততক্ষণে। বৃষ্টি থেকে বাঁচতে কেমন ক্লান্ত পায়ে হাঁটছে ও। ইচ্ছে করছে একবার ছুটে গিয়ে ওর হাতটা ধরে। চেয়ে থাকতে থাকতে পথের বাঁকে মীরা অদৃশ্য হয়ে যায়। আর তখনই নাফিসার দ্বিতীয় ফোনটা আসে। এই কোথায় তুমি? কোথায় আটকে গেছো? সুমন থতমত খেয়ে যায়। তোতলানো গলায় বলে, এই তো বাসার কাছেই, বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, এখন চলে আসছি। নাফিসা উদ্বিগ্ন গলায় বলে, চলে আসো, বৃষ্টিতে ভিজে আবার জ্বর না বাঁধাও তুমি। সুমন ফোন রেখে এবার বাড়ির পথে ছুটে। বুকের ভেতর একটা টালমাটাল টের পায়। যে আবেগ অনেক আগেই সমাধিস্থ করে এসেছিল, আজ এই ঝড় সন্ধ্যায় কেমন করে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। বাসায় ঢুকতেই তুর্য দৌড়ে আসে, কচি গলায় বলে, বাবা বৃষ্টিতে ভিজে গেছে। তুর্য এবার ক্লাস 1-এ আর মেয়ে জুই ক্লাস 6-এ। দুজনেই মায়ের স্কুলে পড়ে। মানে নাফিসা এখানকার একটা হাই স্কুলের শিক্ষক। সেই সুবাদে ওদের স্কুলে আনা নেওয়া পড়াশোনা সব নাফিসাই দেখে। ততক্ষণে পেছনে জুই এসে দাঁড়িয়েছে, হাতে একটা তোয়ালে। সেটা বাড়িয়ে দিয়ে বলে, বাবা তাড়াতাড়ি মাথা মুছে নাও, অসুখ করবে তো। মেয়ের কথায় বুকটা ভরে যায়। মেয়েরা বুঝি সেই ছোটবেলা থেকেই বাবা অন্ত প্রাণ হয়। মেয়ের হাত থেকে তোয়ালিটা নিয়ে ছোলামুড়ির পলিব্যাগটা ওর হাতে দিয়ে বলে, তোর মাকে এটা দে। নাফিসা মাগরিবের নামাজ পড়ছিল। এই অবেলায় ভিজলে আবার জ্বর আসবে না কেন? ছোলা মুড়ি খেতে হবে কেন আমাকে বলো? একটা ছুটির দিন অন্য কিছু খেলে কি হয়? যাও, ভেজা জামা ছেড়ে আসো, আমি মুড়ি মাখাচ্ছি। সালাম ফিরিয়েই নামাজ থেকে উঠে আসে। তারপর উদ্বিগ্ন গলায় বলে, সুমন একটু অপ্রস্তুত ভঙ্গিতে হাসে। সরাসরি নাফিসার চোখের দিকে তাকাতে কেমন যেন অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে নাফিসা ওর দিকে তাকালেই আজ বিকেলে সব ঘটনা বুঝে যাবে। ও দ্রুত নিজের রুমে চলে যায়। ভেজা জামা কাপড় ছেড়ে একটা পরিষ্কার ফতোয়া আর ট্রাউজার পরে। ভেজা জামা কাপড়গুলো বারান্দায় শুকোতে দিতে গিয়ে দেখে আবার বৃষ্টি নেমেছে। মীরা কি ঠিকমতো পৌঁছাতে পেরেছিল? ওর তো আবার ঠান্ডার ধাত আছে। একটু আনমনা হয়ে যায়। ডাইনিং থেকে নাফিসার গলা ভেসে আসে, এই চলে আসো, এক্ষুনি খেয়ে নাও তোমরা, না হলে মুড়িগুলো মিয়ে যাবে। সুমন মাথা থেকে এলোমেলো ভাবনাগুলো তাড়িয়ে বসবার ঘরের সোফায় এসে বসে। নাফিসা মেলামাইনের একটা বড় বাটিতে ছোলা মুড়ি মাখানোটা নিয়ে আসে। তাতে 3টা টেবিল চামচ দেওয়া। জুই আর তুর্য গুটি গুটি পায়ে ওর দুই পাশে এসে বসে। ছুটির দিনে এটা একটা পরিচিত দৃশ্য। বাবার পাশে বসে ওরাও ছোলা মুড়ি খায়। আশ্চর্যের ব্যাপার হলো ওরা দুজনেই ওর মতো এগুলো খেতে পছন্দ করে। আর জুই ওর মতোই পেঁয়াজও বেশি পছন্দ করে। সুমন খেতে খেতে বলে, তুমি খাবে না? একটু নাও। নাফিসা মাথা নাড়ে। তোমরা খাও, আমি একটা চপ নিয়েছি। চা খাবি তো? সুমন মাথা নাড়ে। পাশ থেকে তুর্য বলে ওঠে, আমিও খাবো। জুই আবদারের গলায় বলে, আমিও। নাফিসা ইলেকট্রিক কেটলিতে পানি চাপাতে চাপাতে বলে, এইটুকুন বয়সে আবার চা কিসের? সুমন হাসে। ওরা তো চা খায় না, মিষ্টি শরবত খায়। আমারটাই চিনি 1 চামচের কম দিও কিন্তু। নাফিসা কপাল কুচকে দুধ চিনির বয়াম বের করে। তারপর 3টা কাপ পাশাপাশি রাখে। ও এসব খায় না। চা খেলেই চিনি খাওয়া হবে, আর তাতে মুটিয়ে যাবার ভয় আছে। এই বয়সে একটু খেলেই কেমন মুটিয়ে যায় সবাই। স্কুলে অন্য সব আপারা কেমন মহিলার মতো হয়ে গেছে। ওকে দেখে এখনো সবাই হিংসে করে। কেটলিতে গরম পানি ফোটার ফরফর আওয়াজ হচ্ছে। সুমন একবার তাকায়। নাফিসা কি যেন ভাবছে। এক পাশ থেকে ফর্সা মুখটা দেখা যাচ্ছে। অতটা লম্বা চড়া না হলেও নাফিসা মাঝারি উচ্চতার। চোখ নাক মুখ কাটা কাটা, গায়ের রং ফর্সা। বড় আপাই পাত্রী পছন্দ করে নিয়ে এসেছিল। সেই অর্থেও তেমন করে দেখেনি। বিয়ের আগে একবার একটা চাইনিজ রেস্টুরেন্টে বসেছিল। টুকটাক কথা হয়েছিল। তাতে ওর মনে হয়েছিল মেয়েটা সহজ সরল। ভালো লেগেছিল সুমনের। তাই বাসায় এসে নিজের মতামত জানিয়ে দিয়েছিল। বিয়ের জন্য 10টা মেয়ে দেখার বিপক্ষে ছিল। আর এত বেশি কি হবে? মীরার তো অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তাই নাফিসাকে দেখতে গিয়ে ও আর না করেনি।
পড়াশোনা জানা মেয়ে, তার উপর ততদিন স্কুলের চাকুরিতে ঢুকেছে, তাই বাসায় এসে ওর মতামত জানাতেই সবাই খুব খুশি। ও যে বিয়ে করতে রাজি হয়েছে তাতেই বাসার মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে। মীরার ব্যাপারটা সবাই আজ করতে পারত। আর ওদিকে নাফিসার বাড়ি থেকেও আপত্তি ছিল না। ছেলে ডিপ্লোমা করে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন নিজেই কনস্ট্রাকশন অফিস দিয়ে বসেছে। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ভালোই রোজগার করে, তাই বেশ ধুমধামেই বিয়ে হয়ে যায়। অবশ্য বিয়ের পরে নাফিসার সঙ্গে যখন সম্পর্কটা অনেক সহজ হয়ে এসেছিল, তখন ও জানতে পেরেছিল প্রথম দেখা হবার দিনে সুমনকে ঠিক অতটা পছন্দ করেনি নাফিসা। সুমন আশাহত গলায় বলেছিল। সেদিন নাফিসা বলেছিল, তোমাকে প্রথম দেখবার দিন খুব কালো লাগছিল, এখন অবশ্য ভালো লাগে। আম্মাও এ কথাটা বলেছিল। গায়ের রং নিয়ে নাফিসার একটা খুঁতখুঁত আছে। জুয়ের গায়ের রং ওর মতো শ্যামলা, তাই নিয়ে কি মন খারাপ থাকে। তুর্যের গায়ের রং মায়ের মতো ফর্সা। নাফিসা প্রায়ই বলে, মেয়েটা যদি ছেলের মতো ফর্সা হতো ভালো হতো। এই ব্যাপারটা নিয়ে সুমনের মনে একটু খেদ আছে। নাফিসা আসলে ফর্সা ছেলে পছন্দ করে। ওকে ঠিক অতটা ভালো না লাগলেও ওর আর্থিক সচ্ছলতার জন্য বিয়েতে অসম্মতি জানায়নি। জীবনে কত কত ছোট ছোট অতৃপ্তি থাকে মানুষের। এ নাও চা, আর এই নে তোদের চা। সাবধানে, জিভ পুড়ে যাবে কিন্তু। নাফিসা 3টে কাপ সামনের টি টেবিলের উপরে রাখতে বলে। সুমন প্রথমে তুর্যের কাপটা মুখের কাছে নিয়ে ফু দেয়, তারপর বলে, গরম কিন্তু, ঠান্ডা হোক তারপর খাস। পাশ থেকে জুই বলে, বাবা, আমি গরম চা খেতে পারি? এই যে দেখো। কথা শেষ হতেই জুই কাপটা মুখের কাছে নিয়ে ফু দিয়ে সাবধানে চুমুক দেয়। সুমন এবার নিজের কাপ নিয়ে বলে, বাহ, তুই দেখি চা খাওয়া শিখে গেছিস। সুমন চায়ের কাপে চুমুক দিতেই মন ভালো হয়ে যায়। নাফিসার হাতের চা খুব ভালো হয়। সত্যি করে বলতে গেলে আর কারো হাতের চা ওর ভালো লাগে না। না, ভুল হলো, আরেকজন আছে, মীরা। ওর হাতের চা খেতে মাঝে মাঝে ওদের বাসায় যেত। এই চায়ে চিনি ঠিক আছে তো? নাফিসার ডাকে সম্বিত ফিরে। ও মুখ তুলে অপ্রস্তুত গলায় বলে, হ্যাঁ ঠিক আছে। নাফিসা ব্রুকুচকে ওর দিকে তাকায়। বাসায় ফেরার পর থেকেই কেমন চোর চোর একটা ভাব। কি হয়েছে? এমন তো কখনো দেখেনি। অন্য লোকদের মতো সুমনের এখন পর্যন্ত মেয়ে ঘটিত কোনো সমস্যা নেই। মোবাইল আনলক থাকে, কখনো উল্টো পাল্টা ফোন আসেনি, কিন্তু আজ যেন একটু আনমনা লাগছে। নাফিসা এবার ওর সামনে এসে দাঁড়ায়। রাতে কি খাবে? সুমন এবার নিজেকে স্বাভাবিক করে, তারপর বলে, খিচুড়ি আর ডিম করো, বৃষ্টির দিন ভালো লাগবে খেতে। জুই পাশ থেকে বলে, আমার জন্য 2টো ডিম কিন্তু। তুজো এতক্ষণে চায়ে চুমুক দিচ্ছে, অনেকটা শরবত খাবার মতো। ও মুখ তুলে বলে, আমিও 2টো ডিম খাবো। এই দুই ভাই বোনের মধ্যে সবকিছু নিয়ে সারাক্ষণ ভাগযোগ লেগেই থাকে। সুমন এবার হেসে বলে, আচ্ছা, নাফিসা ওদের জন্য ডিম বেশি দিও। নাফিসা মাথা নাড়ে। আচ্ছা, তুমি এক কাজ করো, ওদের নিয়ে পড়তে বসাও, সামনেই কিন্তু পরীক্ষা। সুমন এবার দুজনের দিকে তাকায়। বই খাতা নিয়ে আয় তোরা। নাফিসা এতক্ষণে স্বস্তি পায়। সুমনকে এখন স্বাভাবিক লাগছে। এই বয়সটা আসলে খুব বিপজ্জনক। 10-12 বছর সংসার হয়ে যাবার পর মানুষের একটা একঘেয়েমি আসে। তখন অন্য মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে, আর তারপরে সংসারে অশান্তি। ওদের স্কুলের অনেক আপাই তাদের বাসায় এই সমস্যায় ভুগছে। নাফিসা নিশ্চিন্ত মনে এবার রান্নাঘরের দিকে পা বাড়ায়। তার আগে ফ্রিজ থেকে 6টা ডিম বের করে সিদ্ধ দেয়। এক পট চাল আর একটু ডাল ধুয়ে নিয়ে মশলা দিয়ে ভালো করে মাখে। বসবার ঘর থেকে সুমনের পড়ানোর শব্দ পাওয়া যাচ্ছে। মেয়েটা অঙ্কে কাঁচা, সুমনকে অঙ্ক বোঝাচ্ছে। অন্যান্য দিনের মতোই সব স্বাভাবিক আছে। নাফিসা গুনগুন করে গান গাইতে গাইতে খিচুড়ি চড়ায়। রাতে খাওয়া শেষে ওদের দুই ভাই বোনকে বিছানা করে দিয়ে নাফিসা শোবার ঘরে আসে। সুমন বিছানায় আধশোয়া হয়ে টিভিতে কলকাতার একটা বাংলা সিনেমা দেখছিল। একটা ট্রেনের কামরায় হঠাৎ করেই পুরনো প্রেমিকার সঙ্গে দেখা। ঋতুপর্ণা আর প্রসেনজিতের ছবির নামটা দেখেই কৌতূহল হয়েছিল প্রাক্তন। নাফিসাকে রুমে ঢুকতে দেখেই ও চ্যানেল চেঞ্জ করে। এটাতে মার্কিন নির্বাচনের খবর দেখাচ্ছে। চ্যানেল চেঞ্জ করার কাজটা ও মনের অজান্তেই করে ফেলে। তাহলে কি ওর মনের কোণে কোনো পাপবোধ আছে? নাফিসা এই ঠান্ডার মধ্যেই রাতে গোসল করেছে, এখন মুখে ক্রিম মাখছে। গোসলের পর সারা শরীরে লোশনও মেখেছে। রুমের ভেতর একটা মিষ্টি ঘ্রাণে ভরে যায়। ওর এই ব্যাপারটা খুব ভালো লাগে। নাফিসা বাতি নিভিয়ে বিছানায় আসতেই সুমনকে কাছে টেনে নেয়। গায়ে সুগন্ধি সাবান, লোশনের ঘ্রাণ পায়। ও গলায় গালে মুখ ঘষতে ঘষতে বলে, ওরা ঘুমিয়েছে?
নাফিসা ছোট্ট করে বলে। হুম, দুই ভাই বোন গল্প করে তবে ঘুমোবে। সুমন ততক্ষণে ওর বুকে মুখ রেখেছে, মুখ তুলে বলে। যদি এসে পড়ে? নাফিসা ফিক করে হেসে বলে। আসবে না। নাফিসা ফিক করে হেসে ফেলে। সুমন আদর করতে থাকে। নাফিসা চোখ বুঝে ওর আদরটুকু নিতে থাকে। আলো আধারিতে নাফিসার সুখী মুখটা দেখা যায়। ততক্ষণে সুমন আদরের শেষ পর্যায়ে পৌঁছেছে। হঠাৎ করেই মীরার মুখটা মনে পড়ে ওর। একটু থমকে যায়। নাফিসা নিচু গলায় ফিসফিস করে বলে। কি হলো, থামলে কেন? ওরা কেউ এলো? সুমন মাথা নাড়ে। তারপর আবার আদর করতে করতে বলে। একটা শব্দ হলো, ভাবলাম বাচ্চারা কেউ। সুমন এবার জোর করে মীরার মুখটা মন থেকে সরায়। তারপর ধ্যানী যোগীর মতো কাজটা শেষ করে। তৃপ্তির একটা শব্দ বের হয়ে আসে নাফিসার গলা থেকে। কিছুক্ষণ দুজনে নিঃশ্বাস পড়ে থাকে। তারপর সুমন গড়ান দিয়ে বিছানা থেকে নেমে বাথরুমে যায়। বের হয়ে বারান্দায় বসে। এখন একটা সিগারেট খাবেও। নাফিসার সারা শরীর জুড়ে এখন আরামদায়ক একটা ক্লান্তি। উঠতে ইচ্ছে করছে না। সুমনের আদরটুকু খুব ভালো লাগে, কিন্তু আজ একটু আনমনা ছিল কি ও। মীরা গান শুনছিল। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি, তুমি কেন হায় আসিলে হেতাই, সুখের স্বর্গ হইতে নামি। নজরুল সঙ্গীত। কেমন মন উদাস হয়ে যায় এই গানটা শুনলে। সুমনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে এটা জানা ছিল, কিন্তু সেটা এত তাড়াতাড়ি জানা ছিল না। আকাশি রঙের জিন্স সঙ্গে খয়েরি টি শার্ট ওকে খুব ভালো লাগছিল। আগের মতো শুকনো নেই, স্বাস্থ্য হওয়াতে বেশ ভালো লাগছিল। আচ্ছা, ও একবারও মুখ ফিরিয়ে দেখলও না ওকে। কথা বলা দূরে থাক, এত অভিমান। বিকেল হয়েছে। ছেলে ইহান এখনো পাশের রুমে ঘুমোচ্ছে। নতুন জায়গায় এসে একা একা বাইরেই বেরোয় না। মীরা ব্যালকনিতে বসে নিচের রাস্তার দিকে তাকিয়েছিল। এলাকাটা আগে একদম ফাঁকা ছিল। হাতে গোনা 1 থেকে 2টো একতলা 2তলা বাড়ি ছিল। এখন যেদিকেই তাকাই সবগুলো বাড়ি 4-5 তলা করে। মামার এই বাড়িটাও 5 তলা। ওরা 3 তলায় থাকে। বাসাটা বড়। পাশাপাশি 2টো ইউনিট মিলে একটা বড় বাসা করা হয়েছে। মামা মামি অনেকদিন ধরেই এখানে আছেন। নিচ থেকে বাচ্চাদের হই হুল্লা বেশি আসছিল। একটু উকি দিতেই দেখে একটা ফ্রক পরা মেয়ে সাইকেল চালাচ্ছে। পেছনে একটা ছেলে ধরে রেখেছে যেন পড়ে না যায়। মেয়েটা এঁকে বেঁকে সাইকেল চালাচ্ছে, আর ছেলেটা পিছু পিছু ছুটছে। হুট করেই মীরার অনেকদিন আগের একটা দৃশ্য মনে পড়ে যায়। শীতের এক রাতে মীরা জানালার পাশে বসে পড়ছিল। সামনে পরীক্ষা। ঠিক এমন সময় সুমনকে আসতে দেখে। গেট দিয়ে ভেতরে সাইকেল ঢুকাচ্ছিল। গায়ে বুড়ো মানুষের মতো একটা কালো চাদর জড়িয়ে রাখা। মীরা দ্রুতই সিদ্ধান্ত নেয় চট করে একবার দেখে নেয়। তারপর বাসা থেকে বের হয়েই শিরের মুখে সুমনকে ধরে। এই সুমন, সাইকেল বের কর, কথা আছে। সুমন থমকে দাঁড়ায়। সেদিনের সেই পেঁয়াজু দেবার পর থেকে ওর সঙ্গে একটা বোঝাপড়া হয়ে গেছে। মাঝে মাঝে মেয়েটা ওর কাছে অদ্ভুত সব আবদার করে। সেদিন বলল তাল গাছের মাথায় উঠতে পারবে কিনা, কি দরকার সেটা জিজ্ঞেস করতেই বলে তাল গাছের মাথা থেকে আকাশ ছোঁয়া যায় কিনা সেটা জানতে ইচ্ছে করছিল। মেয়েটার মাথায় গন্ডগোল আছে। এখন রাত 10টা বাজে। শীতের রাত মানে অনেক রাত। ও মাত্রই আজকের শেষ টিউশনিটা করে এলো। খুব ক্ষুধা পেয়েছে। সে কথা বলতেই ও ষড়যন্ত্রের গলায় বলে। তোর জন্য কেক রেখেছি, আমাকে একটু সাইকেলে করে ঘুরিয়ে আন, তখন দেব। সুমন তোতলানো গলায় বলে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে তুই আমার সাইকেলে উঠবি? কেউ দেখলে আর দেখতে হবে না। মীরা চোখ পাকায়। তোর সবটাতেই ভয়। অত ভয় পেলে আকাশ ছবি কি করে রে বোকা? চল, রাতের বেলা কেউ দেখবে না। তোর চাদরটা আমাকে দে, আমি মুখ ঢেকে বসবো, কেউ বুঝতেই পারবে না। সুমন না করতে গিয়েও পারে না। ওকে কড়া করে কিছু বলতে গেলেই কোথায় যেন বাঁধে। মেয়েটার মা নেই, কথাটা ভাবলেই কষ্ট হয়। ও গায়ে চাদরটা খুলে ওকে বাড়িয়ে দেয়। নে, ভালো করে গায়ে পেঁচিয়ে নে, মুখ যেন দেখা না যায়। মীরার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। দ্রুত চাদরটা গায়ে পেঁচিয়ে নিতে গিয়ে নাক কুচকায়। এই সিগারেট খাস নাকি? সুমন ইদানিং সিগারেট খাওয়া শুরু করেছে। বাসায় জানলে খবর আছে। ও ঠোঁটে আঙ্গুল রেখে বলে। কাউকে বলিস না কিন্তু। মীরা ষড়যন্ত্রের গলায় বলে। আচ্ছা বলবো না। তুই আমাকে মাঝে মাঝে সাইকেলে চড়াস, বিশেষ করে যেদিন আমার মন খারাপ থাকবে। সাইকেল বের করতে করতেও থমকায়। তারপর নরম গলায় বলে। তোর মন খারাপ? কি হয়েছে? মীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে। আজ সারাদিন মায়ের কথা খুব মনে পড়ছিল। মায়ের মৃত্যুবার্ষিকী আজ। সুমন টের পায় ওর কষ্ট হচ্ছে। কারো মা না থাকাটা ভীষণ কষ্টের।
আর এমন ভয়াবহ কষ্টের কথা যখন কেউ বলে তাকে কি করে সান্ত্বনা দিতে হয় ওর জানা নেই। ও অসহায়ের মতো কথা হাতড়ে বেড়ায়। তারপর কিছু না পেয়ে বলে, সাইকেলে ওঠ, শক্ত করে ধরে বসিস। মীরার শরীরটা পাখির মতো হালকা। পেছনে যে কেউ চড়েছে সেটা বোঝাই যায় না। সুমন ধীরে ধীরে প্যাডেল দিচ্ছিল। কুয়াশা পড়া শুরু হয়েছে। সড়কের ল্যাম্পপোস্টগুলোর আলো কেমন থমকে গেছে সাদা কুয়াশায়। মীরার খুব ভালো লাগছিল। ও পেছন থেকে গলা বাড়িয়ে বলে, এই তোর তো ঠান্ডা লেগেছে। লাগছে না? তুই চুপ করে বসে থাক, কথা বলিস না। সুমন পেছন ফিরে বলে। সত্যি কথা বলতে সুমনের ভালোই ঠান্ডা লাগছিল। শীতের বাতাস কেমন হিম ধরিয়ে দিচ্ছিল। একটু সামনে এগোতেই সুমন টের পায় পেছন থেকে মীরা আলতো করে একটা হাত দিয়ে ওর পেটের কাছটাই জড়িয়ে ধরেছে। বুকের ভেতর কেমন অবশ হয়ে আসে, সেই সাথে পায়ে জোর কমে আসে। কোনো মতে বলে, কি করছিস? মীরা ওর পিঠের কাছে সরে এসে বলে, তুই চালা ঠিকঠাক, আমি তোরে একটু ধরে বসলাম, না হলে পড়ে যাব। তুই যে বিশ্রী করে সাইকেল চালাস তাতে পেছনে যে থাকবে সে উল্টে পড়ে যাবে। ডাহা মিথ্যা কথা। ও খুব সাবধানেই সাইকেল চালাচ্ছে, কিন্তু ওর এই মিথ্যে কথাটা সুমনের ভীষণ ভালো লাগে। একটা নরম মায়া বুকের ভেতর ছড়িয়ে পড়তে থাকে। ফেরার পথে ঝামেলাটা হয়। একটা মোড় পেরুতেই মীরার বাবা আশরাফ সাহেবকে দেখতে পায়। ভদ্রলোক, নিরীহ গোছের, কোনো চাকরি বা অন্য কিছু করে না। সারাক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আর মোড়ের দোকানে বসে চা খায়। ওদের সংসার কি করে চলে কে জানে। মাঝে মাঝে ওর এক মামা আসে। যতটুকু বুঝেছে উনি সংসার খরচ চালান। দুই বোন ওরা। মীরার বড় বোন ইরা আপার বছরখানেক আগেই বিয়ে হয়েছে। সুমন ভয় পাওয়া গলায় বলে, মীরা, তোর আব্বা এদিকে আসছে, মুখ ঘুরিয়ে বস। সুমন মাথা নিচু করে জোরে সাইকেলের প্যাডেল চালায়। আশরাফ সাহেব অবাক হয়ে খেয়াল করেন ওদের বাসার দোতলার ছেলেটা একটা মেয়েকে পেছনে বসিয়ে এই শীতের রাতে ঘুরে বেড়াচ্ছে। আজকালকার ছেলে মেয়েদের এত সাহস বেড়েছে যে চোখের সামনেই প্রেম করছে। সুমন সরাসরি বাসায় ঢুকে না। বাসা পেরিয়ে সামনের একটা অন্ধকার জায়গায় গিয়ে সাইকেল রাখে। তারপর মীরাকে নামিয়ে বলে, তুই আগে বাসায় যা, তোর আব্বা মনে হয় আমাকে চিনে ফেলেছে, তোকে দেখতে পেলে খবর ছিল। মীরা ঠোঁট উল্টে বলে, কোনো সমস্যা নেই, আব্বা কিছু বলবে না। মামা দেখলে সমস্যা ছিল, জানিস তো, মামাই আমাদের আসল গার্ডিয়ান। মামা এই এলাকায় একটা জমি কিনেছে, 5 তলা বাড়ি বানাবে। আব্বাকে বলেছে দেখাশোনা করতে। সুমন এবার বুঝতে পারে কেন ও মামার কথা বলল। ও তাড়া দিয়ে বলে, আচ্ছা, তুই যা, আর আমার চাদরটা দিয়ে যা। মীরা চাদর খুলে ওর হাতে দেয়। তারপর বলে, তোর খুব ঠান্ডা লেগেছে তাই না? এরপর জ্যাকেট পরে বেরোবি, আর চাদরটা আমাকে দিবি। আর আমাকে কিন্তু সাইকেল চালানো শেখাতে হবে। মীরা চলে যায়। সুমন চাদর গায়ে জড়াতেই একটা মিষ্টি ঘ্রাণ টের পায়। মীরার গায়ের ঘ্রাণ। বুক ভরে মিষ্টি ঘ্রাণটা নেয়। এরপর প্রায় রাতেই মীরা জোর করে বের হতো সাইকেল চালানো শিখতে। সুমন পেছন থেকে সাইকেলের ক্যারিয়ার ধরে রাখত আর মীরা এঁকে বেঁকে সাইকেল চালাতো। 1-2 বার পড়ে গিয়ে ব্যথাও পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সাইকেল চালানোটা শিখেছিল। মীরা সন্ধ্যা হয়ে এলো। এবার ভেতরে এসে ছেলেকে ঘুম থেকে ওঠা। ভেতরের ঘর থেকে মামির গলা ভেসে আসে। মামা মামির কোনো সন্তান নেই। সেই ছোটবেলা থেকেই ওদের দুই বোনকে সন্তানের মতোই দেখে, বিশেষ করে মা মারা যাবার পর থেকে। বাবা কখনোই তেমন কিছু করে উঠতে পারেনি। কাপড়ের দোকান ছিল, কিন্তু তাতে লস খেয়ে একেবারে পথে বসে যাবার অবস্থা। পরে এই মামাই ওদের পুরো সংসারের দায়িত্ব নিল। দুই বোনের বিয়ে দিল। মীরা বারান্দা থেকে ভিতরে এসে ইহানকে টেনে তুলে, বাবা হাত মুখ ধুয়ে পড়তে বসো। ইহান এবার ক্লাস 8-এ। পুজোর ছুটি চলছে এখন। তারপরও মীরা আসার সময় ওকে বই খাতা নিয়ে আসতে বলেছিল। ইহান গোমরা মুখে বলে, ছুটির মধ্যে আমি পড়বো না। মামি এর মধ্যে রুমে ঢুকে। তারপর ইহানের সঙ্গে সুর মিলিয়ে বলে, ঠিকই বলেছে আমার নানু ভাই, ছুটিতে আবার কিসের পড়া, তুই বরং ওকে নিয়ে বাইরে থেকে খেয়ে আয়, এখানে ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে। ইহান লাফিয়ে ওঠে। মীরা বিরক্তি নিয়ে বলে, নুডলস বানিয়ে দিচ্ছি, খাও, বাইরে যেতে হবে না। ইহান ঘাড় গুজে বলে, আমি বাইরে খাবো। মীরার মামি ইয়াসমিন এবার আগত সুরে বলেন, মীরা, তুই বাহিরেই যেতে চাস না? সারাক্ষণ বাসায় বসে থাকলে আরো মন খারাপ লাগবে, যা ওকে নিয়ে একটু ঘুরে আয়, ভালো লাগবে। মীরা কিছু বলতে গিয়েও বলে না।
বাইরে যেতে ইদানিং ভয় লাগে। আবার যদি সুমনের সঙ্গে দেখা হয়ে যায়। রেস্টুরেন্টে এসে কিন্তু খুব ভালো লাগে মীরার। এত সুন্দর চমৎকার ছিমছাম একটা রেস্টুরেন্ট এই এলাকায় রয়েছে ও ভাবতে পারেনি। ইহান খুব খুশি। মীরা ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন অর্ডার করে, নিজের জন্য একটা কফি নেয়। আশেপাশে ইতোমধ্যে সব টেবিল ভরে উঠেছে, কাউকেই চেনে না। কতদিন আগে এই এলাকা ছেড়েছে, সব নতুন মানুষ চারপাশে। ইহানের খাবার চলে আসতেও হাত বাড়ায়। আজ ছেলেটাকে খুশি খুশি লাগছে। এই কদিন কেমন মনমরা হয়ে পড়েছিল। কফি আসে, কায়দা করে কফির মগে একটা পাতা আঁকানো। কফির উপর এই পাতা বা অন্য যে ছবিগুলো আঁকে তাকে ল্যাতে আর্ট বলে। মীরা একটা সময় পেস্ট্রি অ্যান্ড কফির উপর একটা ডিপ্লোমা করেছিল। ইচ্ছে ছিল নিজে কিছু করা হয়ে ওঠেনি। সেই সময় ও কাজটা শিখেছিল, জেনেছিল। এই ল্যাতে আর্টের কাজ প্রথম শুরু হয় ইতালিতে। ইতালির লুইগি লুপি এবং আমেরিকার ডেভিড স্কোমার নামের দুজন মিলে এই ভিন্নধর্মী শিল্প সৃষ্টি করে। কফিকে আরও জনপ্রিয় করে তুলতেই প্রচেষ্টা। পুরো কাজটা দুধের ফোম দিয়ে হাতেই করা হয়। অনেকে ভাবে এটা মেশিনে করে, কিন্তু এটা হাতে করে। কত কি মনে পড়ে গেল। মীরা কফিতে চুমুক দিতে গিয়ে থমকায়। সুমন রেস্টুরেন্টে ঢুকছে, সাথে দুটো বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে। সুমন আশেপাশে তাকাচ্ছে। এখন কোনো টেবিল খালি নেই, শুধুমাত্র ওর টেবিলের সামনে 3 জনের একটা সিট খালি। বসতে হলে এখানেই বসতে হবে। মীরা কেমন গুটিয়ে যায়। এজন্যই ও আসতে চায়নি। ঠিক এই সময় সুমন এদিকটাই তাকায়। মীরা মাথা নামায়। সুমন কি আসবে? ওর সামনে এসে বসবে? আজ বিকেল থেকেই জুই আর তুর্য পিছে পড়েছে বাইরে যাবে। ছুটির দিন হলেই বাবা শুধু বাইরে থেকে ছোলা পেঁয়াজও নিয়ে আসে। একই নাস্তা খেতে আর ভালো লাগে না। নাফিসাও তাল মিলিয়ে বলে, শুধু নিজের পছন্দের খাবার নিয়ে আসো। বাচ্চারা যে একটু চিকেন খেতে চায়, ওদের নিয়ে একটু বাইরে যাও না, খেয়ে আসো। মায়ের সমর্থন পেয়ে এবার 2 ভাই বোনের পিছে পড়ে। বাবা চলো এক্ষুনি। অগত্যা ওদের নিয়ে বেরুতেই হলো। কিন্তু এখন মনে হচ্ছে ভুল হলো বাইরে এসে। মীরা বসে আছে রেস্টুরেন্টে, সাথে একটা ছোট ছেলে। ওর ছেলে? সুমন চারপাশে আগেই চেয়ে দেখেছে। বসার জায়গা খালি নেই। বসতে হলে মীরার সামনে সিটে বসতে হবে। ও তাড়াহুড়ো করে বলে, বাবা চলো অন্য কোথাও যাই, এখানে বসার জায়গা নেই। এই রেস্টুরেন্টের ফ্রাইড চিকেন খুব মজা, সেই সাথে এখানকার আইসক্রিমটা। লম্বা চোঙ্গা মতো একটা কাচের গ্লাসে আইসক্রিম দেয়, ওপরে লাল স্ট্রবেরি বসানো থাকে। জুয়ের খুব ভালো লাগে। ও ঘাড় গুজে বলে, বাবা এখানেই খাবো। আমরা একটু দাঁড়াই তাহলে, সিট খালি হোক। ঠিক এই সময় রেস্টুরেন্টের পরিচিত একজন ওয়েটার এসে বলে। টেবিলের দিকে আঙ্গুল তুলে দেখাতেই জুই আর তুর্য ছুটে যায়। তারপর তুর্য চিৎকার করে বলে, বাবা আসো এদিকে। সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায়। এখন বসতেই হবে, না হলে শুধু শুধু একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে। টেবিলের এপাশ থেকে মীরা আগ্রহ নিয়ে ওদের 2 ভাই বোনকে দেখছিল। ও আদর মাখা গলায় বলে, তোমাদের নাম কি? তুর্য আগ বাড়িয়ে বলে, আমার নাম তুর্য আর ওর নাম জয়। তোমার নাম কি? ততক্ষণে সুমন এসে বসেছে, মুখ গম্ভীর। মীরা হেসে বলে, আমার নাম মীরা, তোমার বাবার বন্ধু আমি। সুমন ঝট করে মুখ তুলে, আর সাথে সাথে সুযোগটা নেয় মীরা। কেমন আছিস সুমন? ইহান ওর চিকেনে কামড় দিতে দিতে সামনে বসা মেয়েটা আর ছেলেটাকে দেখছিল। পিচ্ছি ছেলেটা পটপট করে কথা বলছিল। এখন দেখি মাও এদের বাবাকে চেনে। সুমন কেমন এলোমেলো হয়ে যায়। চোখে চোখ রাখতে গিয়েও চোখ সরিয়ে নেয়। অস্বস্তি নিয়ে বলে, ভালো আছি। তারপর বাচ্চাদের দিকে ফিরে বলে, তোমরা কি খাবে? অর্ডার দাও। জুই আগ্রহ নিয়ে সামনে বসা নতুন আন্টিটার দিকে তাকিয়েছিল। কি সুন্দর উনি, বলল বাবার বন্ধু। কিন্তু কই, বাবা তো ভালো করে কথাই বলছে না ওনার সঙ্গে। তুর্য ইহানের ফ্রেঞ্চ ফ্রাইয়ের দিকে তাকিয়েছিল। তাই দেখে মীরা কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই ওর হাতে বাড়িয়ে দিয়ে বলে, তোমার খাবার আসতে আসতে এটা খাও। তুর্যকে না করার আগেই ও হাত বাড়িয়ে নেয়। সুমন কটমট করে তাকিয়ে থাকে। ওয়েটার এসে অর্ডার নিয়ে যেতেই মীরা এবার নিজে থেকেই বলে, এই আমার ছেলে ইহান, ক্লাস 8-এ, আর 2 মাস পরেই 9-এ উঠবে। সুমন ইহানের দিকে তাকিয়ে একটু হাসে। বাহ, খুব ভালো তো। আর এই দুজন আমার ছেলে মেয়ে। ও ক্লাস 6-এ আর ও 1-এ। মীরা আদর মাখা গলায় বলে,
হ্যাঁ, ওদের সঙ্গে পরিচয় হয়েছে। তোর আব্বা আম্মা কেমন আছে? এখানেই ওনারা? না, বড় ভাইয়ার সঙ্গে ঢাকায় থাকেন, মাঝে মাঝে এখানে এসে থেকে যায়। তোর বাবা কেমন আছে? মীরার মুখে বিষণ্ণতা খেলা করে, তারপর মন খারাপ গলায় বলে, নেই, আমার প্রিয় মানুষেরা কেউ বেশি দিন আমার সঙ্গে থাকে না। সুমন থমকায়। মীরার বাবা মারা গেছে? এর মাঝেই খাবার আসে। জুই একবার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি কিছু নিলে না বাবা? আমার এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই খাই। সুমন মাথা নাড়ে। তোরা খা, আমি একটা কফি নেই। তুর্য ওর ফ্রেঞ্চ ফ্রাই থেকে গুনে গুনে 4টা ফ্রেঞ্চ ফ্রাই ইহানের দিকে বাড়িয়ে বলে, এই নাও, তোমারটা ফেরত দিলাম। ইহান চোখ বড় বড় করে তাকায়, তারপর মাথা নেড়ে বলে। লাগবে না, তুমি খাও। মীরা এবার হাত বাড়িয়ে বলে। আচ্ছা, আমাকে দাও, আমি খাবো। হাত বাড়িয়ে বলে। তুর্য খুব মজা পায়, এই আন্টিটা খুব মজার। ও হাত বাড়িয়ে দিতেই মীরা ওর হাত চেপে ধরে, তারপর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আলতো করে মুখে দেয়। একবার তাকায়, সুমন কেমন মন খারাপ করে বসে আছে। না, ওকে একটু স্বাভাবিক করা দরকার। মীরা এবার জুইয়ের দিকে তাকিয়ে বলে। আম্মু, তুমি কোন স্কুলে পড়ো? জুই লাজুক গলায় বলে। ক্যান্টবোর্ড স্কুল। পাশ থেকে তুর্য বলে। আমিও। ওটা আমাদের আম্মুর স্কুল। মীরা চোখ বড় বড় করে বলে। ও মা, তাই নাকি? তোমার আম্মু টিচার? তুর্য মাথা নাড়ে। হ্যাঁ তো, তুমি পড়বে আমাদের স্কুলে। মীরা এবার হেসে ফেলে, তারপর বলে। তোমার এই ভাইয়াটা পড়বে। মীরা এবার সুমনের দিকে চোখ তুলে বলে। ইহানকে এখানকার স্কুলে ভর্তি করাতে চাই। তোর বউ টিচার, তাহলে তো ভালোই হলো। একটু কথা বলে দেখিস তুই ইহানকে যেন ভর্তি করাতে পারি। আচ্ছা থাক, আমি একদিন তোর বাসায় গিয়ে পরিচয় হয়ে আসবো। সুমন থমকায়। মীরা কেমন স্বাভাবিকভাবে কথা বলছে, দেখে মনে হয় কিছুই হয়নি। অথচ 20 বছর আগে বাহাদুরের এক তাল পাকা গরমের দিনে দুপুরবেলা ও যখন নিজের রুমে ঘুমিয়েছিল, সেদিন আচমকা মীরা ওর রুমে এসেছিল। ওকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে আকুল গলায় বলেছিল, মামা আমার বিয়ে ঠিক করেছে, তুই প্লিজ কিছু একটা কর। সুমনের তখনও ঘুমটা পুরোপুরি ভাঙেনি। ও অবাক চোখে মীরাকে দেখছিল। ওর চোখ মুখ লাল, চোখ ভেজা। ওকে চুপ থাকতে দেখে বলে, কি রে, তুই কিছু করবি না? সুমন টের পায় বুকের ভেতর কি একটা হচ্ছে। মীরার বিয়ে হয়ে যেতে পারে এই ভাবনাটা কখনোই আসেনি। ওর বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ হতে আরও 1 বছর বাকি। বাবা ছোট একটা চাকরি করত, সবে রিটায়ার করেছেন। বড় ভাইয়া এখনও তেমন কিছু করে উঠতে পারেনি, তাই বিয়েও করেনি বড় ভাইয়া। এই অবস্থায় নিজের বিয়ের কথা ও বলে কি করে? ও কোনোমতে বলেছিল, তুই বাসায় যা, আমি দেখছি কি করা যায়। মীরা সেদিন ওর হাত খামছে ধরে বলেছিল, প্লিজ কিছু একটা কর সুমন, আমার কিন্তু বিয়ে হয়ে যাবে। বাবা বাবা এই সুযোগ ছাড়বে না। মামা নিজে খরচ বহন করে বিয়ে দিতে চাচ্ছে, পরে তো নাও খরচ করতে পারে। তাই বাবা আমার পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে নারাজ। দেরি করিস না সুমন। মীরা চলে যায়। সুমন বিহবল হয়ে বসে থাকে। মাথার উপর নীল রঙের ফ্যানটা প্রাণপণে ঘুরছে, কিন্তু তাতে করে ভাদ্রের এই অসহনীয় গরম এতটুকুও কমছে না। আসলে এই সামান্য পাখার সেই ক্ষমতাটুকুর নেই, যেমন ওর নেই মীরাকে সাহস করে বিয়ের কথা বলার। তাও বলেছিল। মা শুনে কিছুক্ষণ চুপ করেছিলেন। বড় ছেলে এখনো বিয়ে করেনি, সংসারের হাল শেষ পর্যন্ত সুমনকেই ধরতে হবে। ছেলেটার মাথা ভালো, ইঞ্জিনিয়ারিংটা পাশ করে বের হলেই আর চিন্তা নেই। কিন্তু এখন এই সময়ে বিয়ে করলে কি হবে জানেনি। মা বড় আপাকে নিয়ে মীরাদের বাসায় গিয়েছিল। ওর বাবা মামা মামি সবাই ছিল সেদিন। ওরা মায়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, বুঝিয়ে বলেছিল মীরার এত ভালো একটা বিয়ে প্রস্তাব এসেছে। বুয়েটের ইঞ্জিনিয়ার, ঢাকায় বাবার নিজস্ব 4তলা বাসা আছে। সেই তুলনায় সুমনরা এখনো ভাড়া বাসায় থাকে। ডিপ্লোমা পাশ করে তারপর বিএসসি করছে। বুয়েটের ওই ছেলের কাছেও কিছুই না। মীরাও পাশের রুম থেকে সব শুনেছিল। এটুকু বুঝতে পারছিল সব আশা শেষ, কিছুতেই আর কিছু হবার নয়। সুমনের মাকে প্রকারান্তরে অপমানই করে দিল মামা মামি। পালিয়ে বিয়ে করবে সে উপায় নেই, বাবাকে কে দেখবে? ওর উপর রাগ করে মামা যদি বাবাকে আর না দেখে, কথা ছিল ওর বিয়ের পর বাবা মামা মামির সঙ্গেই থাকবে। কিন্তু ও যদি এখন মামা মামির পছন্দের পাত্রকে বিয়ে না করে, তাহলে নিশ্চয়ই ওনারা কথা রাখবেন না। সুমন যখন সব জানলো তখন ও ঘর থেকে বের হয়ে গিয়েছিল। ওর সাইকেলটা নিয়ে অনেক দূরে একটা মাঠে গিয়ে বসেছিল পুরো একটা বেলা। শুধু একটা কথাই মনে হয়েছিল,
এই জীবনে ওর কাছে অদ্ভুত সব আবদার করার আর কোনো মানুষ রইল না। যেদিন ওর বিয়ে হয় সেদিন কে যেন হাসানের তখনকার সময়ে জনপ্রিয় একটা গান বাজাচ্ছিল। চারিদিকে উৎসব, পরিপূর্ণ নিয়নালয়, আমারই পৃথিবী, ঘিরে আসছে আধর কালয়, সানাইয়ের সুর নিয়ে যাবে দূর একটু একটু করে তোমায়। আজকে রাতেই তুমি অন্যের হবে, ভাবতেই জলে চোখ ভিজে যায়। এত কষ্ট কেন ভালোবাসায়, সত্যি এত কষ্ট কেন ভালোবাসায়। সুমনের মনে পড়ে ও একটা মাস ঠিক করে খেতে পারতো না। চুপি চুপি প্রায়ই চোখ ভিজে যেত। তারপর আর কারো সঙ্গে এই জীবনে জড়ানো হয়নি। বাবা আমিও আইসক্রিম খাবো। তুর্যের ডাকে সম্বিত ফিরে পায় সুমন। ছেলেটার ঠান্ডার ধাত। ও একটু দোনো মনো করে বলে, খাবি? তোর মা জানলে বকবে। তুর্য পাকা গলায় বলে, আমি গরম করে খাবো বাবা। মীরা হেসে ফেলে। ওরে আমার সোনাটা কি বুদ্ধি। সুমন খাক না একটু। সুমন মাথা নাড়ে। তারপর তুর্যের জন্য আইসক্রিমের অর্ডার করতেই জুই বলে, বাবা আমি একটু খেলতে যাই। রেস্টুরেন্টের এক কোণে বাচ্চাদের জন্য প্লে জোন। সুমন সম্মতি দেয়। যা। তুর্য উঠে দাঁড়ায়। আমিও যাব, ততক্ষণে আমার আইসক্রিম গরম হোক। তুমি যাবে? শেষ কথাটা ইহানের দিকে তাকিয়ে বলে। ওরা উঠে দাঁড়াতেই ইহান মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু আমি যাই। মীরা মাথা নেড়ে সম্মতি দেয়। ওরা চলে যেতেই হঠাৎ করেই ওদের সব কথা ফুরিয়ে যায়। মাথা নিচু করে কফি খেতে থাকে। একটা অদ্ভুত প্রশ্ন ওর মাথায় ঘুরে। মীরার বিয়ে হয়েছে ওর বিয়ের কমপক্ষে 5 বছর আগে, কিন্তু ওর ছেলে এত ছোট কেন? নাকি বাচ্চা হতে দেরি হয়েছিল? সুমন ভেবে অবাক হয় ওর মাথায় এমন অদ্ভুত প্রশ্ন কেন ঘুরছে। মীরা নীরবতা ভাঙে। সুমন আমার ছেলেকে এখানকার স্কুলে ভর্তি করাতেই হবে। তুই তোর বউকে একটু বলে রাখিস। সুমন ভ্রুকুচকে বলে, হঠাৎ ঢাকা ছেড়ে এখানে কেন? তোর হাজবেন্ডের কি ট্রান্সফার হয়েছে? মীরা কিছুক্ষণ চুপ থাকে। তারপর নিচু গলায় বলে, কয়েক মাস আগে ওর বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই এখানে চলে আসা। সুমন স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। আচ্ছা, এই মেয়েটার কপাল এমন কেন? সুখের সঙ্গে বুঝি ওর আজীবনের শত্রুতা। মীরা আকুল গলায় বলে, ইহানের ব্যাপারটা একটু দেখিস। ঢাকায় ওর দাদার বাসায় অনেক ঝামেলা চলছে। ওরা 3 ভাই আর 2 বোন। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে প্রতিদিন ঝগড়াঝাটি হয়। আমি আর একা পারছিলাম না। শেষ পর্যন্ত আবার মামার কাছেই আশ্রয় নিতে হলো। আমি সারা জীবন আশ্রিতই থেকে যাব। সুমনের বুকের ভেতরটা হাহাকার গড়ে ওঠে। যদি পারতো এই মেয়েটাকে সারা জীবনের জন্য ওর এমন আশ্রিত থাকবার ভয়টা ঘুচিয়ে দিত। বিদায় নেবার সময় মীরা কুণ্ঠিত গলায় বলে, তোর মোবাইল নাম্বারটা দিবি একটু? এখানে তো কাউকে তেমন একটা চিনি না। তোকে ফোন দিলে ধরবি তো? সুমন ম্লান হাসে। তারপর ফোন নম্বর দিয়ে বলে, কিছু লাগলে আমাকে ফোন দিস। আর ইহানের কথা আজ আমি বাসায় বলবো। মীরা কৃতজ্ঞ গলায় বলে, খুব উপকার হবে আমার। আমি 2 মাস পরে একেবারেই চলে আসব, ওর ফাইনাল পরীক্ষা শেষ হলেই। মীরা তুর্য আর জুইকে আদর করে দিতেই তুর্য বলে, আমাদের বাসায় এসো কিন্তু আন্টি। মীরা হাসে। তারপর ইহানকে নিয়ে ওরা বের হয়। সুমন ও জুই আর তুর্যকে নিয়ে বের হয় আলাদা পথে। বাসে এসেই তুর্য মায়ের সঙ্গে গল্প জুড়ে দেয়। আম্মু জানো বাবারও একটা বন্ধু আছে, আজ আমাদের সঙ্গে খেয়েছে। নাফিসা ভ্রুকুটি করে তাকিয়ে বলে, কে? শরীফ ভাই এসেছিল রেস্টুরেন্টে? শরীফর ভালো বন্ধু। নাফিসা চেনার মধ্যে ওকে একটু চেনে। অবশ্য চেনার আরেকটা কারণও আছে। শরীফের বউ রিপারও ওর স্কুলের ইংরেজি শিক্ষক, নাফিসার কলিগ। সুমন মাথা নেড়ে বলে, নাফিসা কপাল কুঁচকে কথাগুলো শুনছিল। সুমন হড়বড় করে এত কথা বলছে কেন? গলার সুরে একটা কৈফিয়ত দেবার ভাব। এই মেয়ের সঙ্গে পুরনো কোনো ঝামেলা নাই তো? নাফিসা একটু গম্ভীর মুখে বলে, তোমাদের আজই দেখা হলো নাকি? সুমন ভেতরে ভেতরে শঙ্কিত হয়। নাফিসার গলার সুর ভালো লাগছে না। ও একটু বিরক্তি নিয়ে বলে, আজই দেখা হয়েছে। রেস্টুরেন্টে খেতে খেতে বলছিল ওর ছেলে এখন ক্লাস 8-এ, ডিসেম্বরে এখানে এসে পাকাপোক্তভাবে থাকবে, ক্লাস 9-এ ভর্তি হবে। তুমি স্কুলে আছো শুনেই তোমাকে অনুরোধ করলো। সেদিনের বৃষ্টির বিকেলে দেখা হবার কথাটা ইচ্ছে করেই বলল না। নাফিসা গম্ভীর মুখে বলে, কিন্তু ডিসেম্বরে তো আমি ওদের নানু বাড়ি যাব।
আচ্ছা অসুবিধে নেই, আমি রিপাকে বলে যাব। সুমন একটা হাঁপ ছাড়ে। ইস, নাফিসা এত জেরা করছিল কেন? নাকি ও নিজেই ভয় পেয়ে গেছে? নাফিসা রান্নাঘরে এসে চুলো জ্বালায়, একটা হাঁড়িতে চাল ধুয়ে বসিয়ে দেয়। চুলোর চাবি ঘুরিয়ে বাড়িয়ে দিতেই আগুনটা লক লক করে বেড়ে ওঠে। সুমনকে আজ বেশ নার্ভাস লাগছিল। ওই ওর পুরনো বন্ধুর কথা বলার সময়। আচ্ছা, আসল কথাই তো জিজ্ঞেস করা হলো না। ওর বান্ধবী এতদিন পর ঢাকা ছেড়ে এই মফস্বলে কেন আসতে গেল? বিট্টু এয়ারপোর্টে এসেছে সেই সকাল 7টায়, আর একটু পরে এলেও হতো, কিন্তু বাবা তা হতে দিল না। সে ভোর 5টায় ওকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছে। সকালে রাস্তা ফাঁকা থাকে, তাতে ময়মনসিংহ থেকে আসতে কাটায় কাটায় 2 ঘন্টা লেগেছে। মাহিন ভাইয়ার ফ্লাইট নামবে সকাল 9টা 15 মিনিটে, এমনটাই জানিয়েছিল। মাহিন ভাইয়া হলো বড় চাচার ছেলে, আমেরিকায় থাকে, 1 যুগ পর দেশে ফিরছে। মাঝে একবার এসেছিল যখন ওনার মা মারা যায়, মানে বিট্টুর বড় চাচি। ওনার বাবা মারা যাবার সময় আসতে পারেনি, কি যেন ভিসার ঝামেলা ছিল। একটা বড় টয়োটা হায়েস গাড়ি ভাড়া করে রেখেছিল কয়েকদিন আগেই। এলাকার ড্রাইভার সুধীরকে নিয়ে এসেছে সাথে করে, কিন্তু সমস্যা হলো আজ সকালে বিট্টুর বাথরুম হয়নি ঠিকঠাক। সে কথা বলতেই সুধীর আশ্বাস দিয়ে বলে, বিট্টুর মেজাজ খারাপ হয়। তার মানে আরও 1 ঘন্টা পরে রওনা দিলেই হতো। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, ভোরে এসেছে বলে রাস্তায় জ্যাম ছিল না। ডিসেম্বর মাসে এবার আগেই শীত পড়ে গেছে। বিট্টু পরনের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে পাবলিক টয়লেটের দিকে এগোয়। ফ্রেশ হয়ে বাইরে আসতেই টের পায় ভীষণ ক্ষুধা পেয়েছে। আশেপাশে কোথাও রেস্টুরেন্ট নেই। খেতে হলে রাস্তা পেরিয়ে উল্টো পাশে বিমানবন্দর রেল স্টেশনে যেতে হবে। বিট্টু একবার ঘড়ি দেখে, মোটে সকাল 7টা 41 মিনিট। না, খেয়েই নেওয়া যাক। বিমানবন্দর স্টেশনের পাশেই বড় একটা রেস্টুরেন্ট। সকালেই মানুষ গিজগিজ করছে। ও কোনো মতে একটা চেয়ার দখল করে বসে, তারপর গরম গরম তন্দুর রুটি আর নেহারির অর্ডার দেয়। আব্বা 500 টাকা দিয়ে দিয়েছে, বলেছে দোকান থেকে মাহিন ভাইয়ার জন্য বোতলের পানি কিনে রাখতে। মাম পানি, আমেরিকা থেকে এসে বাইরের পানি খেলে নাকি পেট নেমে যাবে। একটু পরেই তন্দুর রুটি আর নিহারি আসে। বিট্টু টের পায় ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে। ও আর দেরি করে না, খাওয়া শুরু করে। খেতে খেতে ভাবে, আচ্ছা মাহিন ভাইয়া একা দেশে ফিরছে কেন? গতবার চাচি মারা যাবার সময় বউ বাচ্চা সহ ফিরেছিল। ও কানাঘুষে শুনেছে ভাবির সঙ্গে নাকি সেপারেশন হয়ে গেছে। বিট্টু একটা কথা কিছুতেই বুঝে পায় না, মানুষ বিয়ের এত বছর পর কি করে অমন বেমক্কা আলাদা হয়ে যেতে পারে। এটা নিয়ে ও শিউলির সঙ্গে আলোচনাও করেছিল। শিউলি ওর সঙ্গেই আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ে কলেজে ইংরেজিতে পড়ে। মাথা খুব পরিষ্কার। মাহিন ভাইয়ার কথা বলতেই ও বুঝিয়ে বলেছে, শোন, বিয়েটা হলো অনেকটা সমঝোতা বা চুক্তির মতো, যতদিন চুপচাপ সহ্য করা যায়। আর ওসব দেশে তো মেয়েরা অনেক স্বাবলম্বী, কেউ কাউকে পুছে না। আমাদের মতো তো ওরা পরনির্ভরশীল না। তাই যখন দুজনের মধ্যে মেনে নেওয়ার ভারসাম্য টাল খেয়ে যায়, তখন আলাদা হয়ে যায়। আর আমাদের এখানে যতই ভারসাম্যের পাল্লা অন্যায়ভাবে একদিকে হেলে পড়ুক, আমরা ঝুলেই থাকি। শিউলির কথাগুলো ওর ভীষণ কঠিন লাগে, কিন্তু যতটুকু বুঝতে পারে ও ঠিকঠাকই বলেছে। মাহিন ভাইয়া নাকি ভাবির সুবাদেই আমেরিকা গিয়েছিল। সেবার যখন আসে তখনও ভাবির সঙ্গে সারাক্ষণ লেগে থাকতো। ভাবির কখন কি লাগে, মিনারেল ওয়াটার, টিস্যু, আরও কত কি। বিট্টু বলার আগেই সব নিয়ে আসতো। সেবার ভাবির সঙ্গে ওর খুব খাতির হয়ে গিয়েছিল। কথা দিয়েছিল সুযোগ হলে সবার আগে ওকে আমেরিকা নিয়ে যাবে। কিন্তু এখন তো মাহিন ভাইয়ার সঙ্গেই আলাদা হয়ে গেল। তুর্না ভাবি কি ওর কথা আর মনে রেখেছে? একটা ভীষণ আফসোস হয় বিট্টুর। দুধ চাটাও এখন বিষাদ লাগছে। ঘড়ির দিকে চোখ পড়তেই ও লাফিয়ে ওঠে, এই রে, 9টা বেজে গেছে কখন। তাড়াহুড়ো করে বিল মিটিয়ে বের হয়ে আসে। অনেকটা পথ হেঁটে আসতে হয়। বাবা বলেছিল মাহিন ভাইয়া নাকি কাতার এয়ারওয়েজে আসবে। ফ্লাইট নম্বর দিয়ে দিয়েছে ওর হোয়াটসঅ্যাপে। বিমানবন্দরের ভেতরে নাকি টিভি মনিটর আছে, যেখানে দেখা যায় কখনকার ফ্লাইট কখন নামবে। কে যেন বলেছিল চাইলে ইন্টারনেটেও খুঁজে দেখা যায়। তা বিট্টুর এই ব্যাপারগুলো খুব গোলমেলে লাগে। ও একটু ইউটিউব খুঁজে খুঁজে গান শুনে।
আর ফেসবুকে রিল দেখে। ইন্টারনেটে ঘেটে ওসব ফ্লাইট নম্বর মিলিয়ে দেখবার দরকার নেই কোনো। ভাইয়া বলেছে নেমেই ওকে ফোন দেবে। ওকে 2 নম্বর টার্মিনালে থাকতে বলেছে। বিট্টু পা চালিয়ে 2 নম্বর টার্মিনালের দিকে এগোয়। কাতার এয়ারওয়েজে বিশাল এয়ারবাস 333 যখন ঢাকার মাটি স্পর্শ করে ঘড়িতে তখন ঠিক সকাল 9টা বাজে। ডিসেম্বরের শেষ দিক। মাহিন জানালা দিয়ে বাইরে তাকায়। কুয়াশা কেটে রোদ উঠেছে বাইরে। কতদিন পর আবার নিজের দেশে ফিরে এলো ও। মনে হচ্ছে নিজের কাছেই ফিরে এলো। গত কয়েক মাসের অসহনীয় যন্ত্রণা, একাকিত্ব থেকে এবার মুক্তি। নিজের দেশ, নিজের মানুষের কাছে ফিরে আসার মতো আনন্দ বুঝি আর নেই। শুধু একটাই কষ্ট, মেয়ে ন্যান্সিকে আর কাছ থেকে দেখা হবে না। আসার সময় তুন্না ওকে নিয়ে এসেছিল বিদায় জানাতে। ছোট্ট মেয়েটা ওর গলা জড়িয়ে আমেরিকান অ্যাকসেন্টে বলেছিল, বাই পাপা, সি ইউ সুন। সত্যি কি আর দেখা হবে? ভাই সামনে আগান। পিছনে যাত্রী তাড়া দেয়। প্লেনের দরজা খুলেছে। মাহিন হ্যান্ড লাগেজ নিয়ে নেমে পড়ে। ইমিগ্রেশনে এসে খুব একটা দেরি হয় না। ওর আমেরিকান পাসপোর্ট দেখে দ্রুতই ছাড়া পায়। ইমিগ্রেশন করে এবার ছোট চাচার ছেলে বিট্টুকে ফোন দেয়। বিটু, আমি নেমেছি, তুই এসছিস তো? লাগেজ পেয়ে ফোন দেব, তখন গাড়ি নিয়ে আসিস। বিট্টু আশ্বাস দিয়ে বলে, কোনো সমস্যা নাই ভাইয়া, আমি সেই সকাল 7টা থেকে এসে বসে আছি। মাহিন হাসে। এই দেশের মানুষ এখনো অন্যের জন্যে অনেকটা সময় নষ্ট করতে দ্বিধা করে না। ও ছোট চাচাকে বলেছিল কাউকে পাঠানোর দরকার নেই, নিজেই গাড়ি ভাড়া করে চলে আসবে। কিন্তু কে শোনে কার কথা? একটা গাড়ি ভাড়া করে বিট্টুকে পাঠিয়ে রেখেছে। লাগেজ পেতে পেতে প্রায় ঘন্টাখানিক সময় লেগে যায়। ইস, এখনও এই ব্যাপারটা ঠিক হলো না। মাহিন ঠেলে ঠুলে লাগেজ নিয়ে যখন 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়, ওর চক্ষু চড়ক গাছ। কয়েকশো লোক বাইরে দাঁড়িয়ে আছে। এরা সবাই বিট্টুর মতো তাদের আত্মীয় স্বজনকে নিতে এসেছে। অনেকের হাতে ফুল, রঙিন সব জামা কাপড় পরা। একটা উৎসব যেন। উৎসুক চোখে মুখে সবাই তাদের আকাঙ্ক্ষিত মানুষের ঘরে ফেরার অপেক্ষায়। সেই নারীর টান। মাহিন মোবাইল বের করে এবার বিট্টুকে ফোন দেয়। তার একটু পরেই ওকে দেখতে পায়। লম্বা হিলহিলে একটা ছেলে, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে একটা কালো রঙের চাদর। ওকে দেখেই চিৎকার করে ওঠে, ভাইয়া এই যে আমি। ওর চিৎকারে আশেপাশের মানুষ একবার ফিরে তাকায়। মাহিনের কেমন লজ্জা লাগতে থাকে। বিট্টু এবার ভিড় ঠেলে ঠুলে সামনে এগিয়ে আসে। মাহিন ভাইয়াকেও দূর থেকেই চিনেছে। একটু স্বাস্থ্য হয়েছে, কিন্তু আগের মতোই সুন্দর। একসময় ভাইয়া নাকি এলাকার হার্ট থ্রব ছিল। তা ভাইয়া যেমন লম্বা চৌড়া, তেমনি গায়ের রং, মাথা ভর্তি ঘন চুল, ব্যাক ব্রাশ করা। ওদের পূর্বপুরুষ নাকি জমিদার ছিল, আর তার ছিটে ফোটা নাকি মাহিন ভাইয়া পেয়েছে। আজ মাহিন ভাইয়া একটা ধূসর ব্লেজার আর জিন্স পরে এসেছে। একদম পাক্কা আমেরিকান লাগছে। বিট্টু সামনে এসে সালাম দিয়েই ওর হাত থেকে লাগেজটা নেয়। তারপর বলে, ভাইয়া 2টা মিনিট দাঁড়ান, গাড়ি ডাকতেছি, পার্কিংয়ে আছে। সুধীরকে ফোন দিয়ে আসতে বলেই বিট্টু বলে, ভাইয়া সকালে নাস্তা কোথায় করবেন? আর রাস্তার ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে, ভালো নেহারি পাওয়া যায়। মাহিন হাসে। আর আমি প্লেনে পেট ভরে খেয়েছে, একেবারে ময়মনসিংহ গিয়ে তোর মায়ের হাতে রান্না খাবো। বিট্টু হাসে। বাবা কদিন ধরেই দেখি মাছ কিনে কিনে ফ্রিজ করছে। রেল লাইনের সামনেই মোহনগঞ্জ থেকে বিলের মাছ আসে। তাজা বোয়াল, ট্যাংরা, ফলি, মেনি, কই মাছ সহ আরও কত বদের মাছ যে কিনেছে। আম্মা সকাল থেকেই রাঁধতে বসেছে। মাহিন ভাইয়া এই বংশের বড় ছেলে। ওর প্রতি সবার একটা আলাদা টান। গাড়ি যখন ছাড়ে ততক্ষণে ঘড়িতে সকাল 11টা বেজে গেছে। মাহিন গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ে। জেট ল্যাগের কারণে কটা দিন ঘুমের খুব উল্টোপাল্টা হবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ও নিউ ইয়র্কের একটা স্টেশনে বসে আছে। সামনেই সিলভার রঙের ট্রেন দাঁড়ানো। ট্রেনের ঝকঝকে জানালা দিয়ে ন্যান্সির বিষণ্ণ মুখ দেখা যাচ্ছে। পাশেই তুর্না মুখ গম্ভীর করে বসে আছে। ট্রেন ছেড়ে দেয় আর ও ট্রেনের সঙ্গে সঙ্গে প্রাণপণে দৌড়তে থাকে যেন। ভোর 5টায় ঘুম ভেঙে যায় মাহিনের। আসলে ঘুম ভেঙেছে সেই রাত 2টায়। তখন থেকেই বিছানায় এপাশ ওপাশ করছে। এখন আর না পেরে উঠেই পড়েছে। কয়দিন এমন হবে। আমেরিকায় তো এখন সন্ধ্যা, তাই ঘুমের ঘড়ির উল্টা পাল্টা হয়ে গেছে। নিজের পুরনো একতলা বাড়িতেইও উঠেছে। চাচা লোক দিয়ে এটা সাফসুতরো করে রেখেছে। একটা সীমানে ছোট চাচা নতুন 3তলা বিল্ডিং বানিয়েছেন। কাল রাতে খেতে খেতে সেই গল্পই করছিলেন। চাচার বয়স বেড়েছে, কিন্তু সে আগের মতোই কত। চাচির বয়স বেড়েছে, কিন্তু
সে আগের মতোই কত পর্যায়ে রান্না করেছিলেন। কতদিন পর দেশি মাছ খেলো। মাহিন খুঁজে পেতে একটা চাদর বের করলো। কাল রাতে চাচি বের করে দিয়েছেন। গায়ে দিতেই ন্যাপথলিনের গন্ধ পায়। বলেছিল এটা নাকি মা গায়ে দিত। চাদরটা গায়ে জড়াতেই একটা নরম ওম টের পায় মাহিন। বারান্দায় একটা মোড়া পাতা আছে। ও এসে বসতেই মিষ্টি একটা ঘ্রাণ পায়। খুব পরিচিত একটা ফুলের ঘ্রাণ। খুব পরিচিত একটা ফুলের ঘ্রাণ। কি যেন নাম ফুলটার? শিউলি। কতদিন পর ঘ্রাণটা পেল। কি মনে হতে মাহিন মোড়া থেকে উঠে বাইরে আসে। তারপর একটু খুঁজতেই গাছটা পেয়ে যায়। বাড়ির আঙিনার এক পাশে মাঝারি উচ্চতার একটা শিউলি গাছ। বাইরের রাস্তার সড়কবাতি থেকে আলো এসে পড়ছে, আর সে আলোয়ও দেখতে পায় সাদা সাদা শিউলি ফুল বিছিয়ে পড়ে আছে। মাহিন পায়ে পায়ে গাছটার নিচে যায়। তারপর নিচু হয়ে একটা একটা করে ফুল কুড়োতে থাকে। ধীরে ধীরে চাদরের একটা অংশ ফুলে ভরে যায়। হঠাৎ করেই অনেক বছর আগের একটা স্মৃতি মনে পড়ে যায়। ও তখন ডেন্টাল কলেজে পড়ে। এক পুজোর ছুটিতে বাড়ি এসেছিল। ওর অভ্যাস ছিল ভোরে ঘুম থেকে উঠে একটু দৌড়ঝাঁপ করা। তা সেদিন ভোরে ঘুম থেকে উঠতেই একটা অদ্ভুত দৃশ্য দেখেছিল। একটা সুন্দর ফুটফুটে মেয়ে ওদের বাড়ির আঙিনায় শিউলি ফুল কুড়িয়ে ওড়নায় রাখছে। ওকে দেখেই থমকে গিয়েছিল। একটু যেন লজ্জা পেয়েছিল। পরে জেনেছিল মেয়েটা আনন্দমোহন কলেজে অনার্সে পড়ে। অত বড় একটা মেয়ে অমন বাচ্চাদের মতো ফুল কুড়াচ্ছে দেখে খুব ভালো লাগছিল। পরে ওর সঙ্গে পরিচয় হয়। বছরখানেক আগে নাকি এই এলাকায় এসেছে ওরা। বাবা স্কুলের শিক্ষক। মায়ের সঙ্গে ওদের ভাব হয়ে গিয়েছিল আগেই। এরপর কেমন করে যেন মন দেওয়া নেওয়া হয়ে যায়। প্রথম প্রথম ভেবেছিল অল্প কদিনেই ও হাঁপিয়ে যাবে। যেমন এর আগে অনেক মেয়েই প্রেম করতে এসে একটা সময় বুঝে গেছে ও ঠিক রোমান্টিক টাইপ না। কিন্তু কেমন করে যেন এই মেয়েটা টিকে গিয়েছিল। ওকে ভীষণ ভালোবাসতো। একটা সময় মাহিনেরও মনে হতো ও নিজেও বুঝি তাই বাসে। কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো যখন ছোট চাচা আমেরিকা প্রবাসী তূর্ণার সঙ্গে বিয়ের সম্বন্ধ নিয়ে এলেন। বাবা তখন জীবিত। মা কিছুতেই রাজি না। এক ছেলে অমন দূর দেশে গিয়ে পড়ে থাকবে। চাচা বোঝালেন এটা একটা সুযোগ। মাহিন এই দেশে থেকে জীবনে তেমন কিছুই করতে পারবে না। সামান্য ডেন্টিস্ট হয়ে আর টাকাই কামাবে। একবার আমেরিকা গিয়ে ডিগ্রি নিতে পারলে আর মাহিনকে কে পায়। তা মাহিন ডিগ্রি নিয়েছিল, বড় ডেন্টিস্ট হয়েছে। কিন্তু তার বিনিময়ে সেই শিউলি ফুল করানো মেয়েটার সঙ্গে বিশ্বাসভঙ্গ করতে হয়েছে। কথা দিয়েছিল বিয়ে করতে হলে ওকে করবে, কিন্তু ও কথা রাখেনি। আচ্ছা, সেই মেয়েটার দীর্ঘশ্বাস বুঝি ওর সংসার জীবনে অভিশাপের মতো পড়েছে। একটা দিনও সুখী হতে পারেনি। না, এবার যদি সুযোগ পাই মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা করবে তো ওকে সেই শিউলি ফুল কুড়ানো নাফিসা মেয়েটা? ময়মনসিং শহরের নতুন বাজার পেরিয়ে একটু সামনে এগোলেই টাউন হল। সেখান থেকে বামে কলেজ রোড ধরে একটু এগোলেই ডান পাশে কেসি রয় রোড। এখানেই নাফিসার বাবার বাড়ি। সুমন একটা প্রাইভেট কার ঠিক করে দিয়েছিল। সকালে নাস্তা করেই ওরা বের হয়েছে। তুর্য যথারীতি সামনে বসেছে, পেছনে জুইকে নিয়ে নাফিসা। গাড়িটা কেসি রয় রোডে ঢুকতেই নাফিসা খুশি খুশি গলায় বলে, তুর্য, তোমার নানু বাড়ি চলে এসেছি। তুর্য আগ্রহ নিয়ে জানালার কাছে মুখ লাগিয়ে বাইরে তাকিয়ে আছে। দুপাশে বাড়ি ঘর, সুপারি গাছের সারি। বাচ্চারা শীতের কাপড় পরে খেলা করছে। নাফিসাও তাকিয়েছিল। ওর চোখ বিশেষ একটা বাড়ি খুঁজছিল। গাড়িটা একটু এগোতেই পেয়ে যায়। কালো একটা লোহার গেটের একটা পাল্লা খোলা। ভেতরে সেই একতলা বাড়িটা। গেটের কাছেই শিউলি গাছ। নাফিসার হঠাৎ করে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, যখন ও এই সময়টায় শিউলি ফুল কুড়াতো। বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস পড়ে। মুখ ফিরিয়ে নেবার আগে হঠাৎ করেই খোলা গেটের ভেতর দিয়ে আঙিনায় চোখ পড়ে। দুটো ট্রাউজার, কতগুলো টি শার্ট শুকোতে দেওয়া। কেউ কি এলো এ বাড়িতে? মাহিন কি বিদেশ থেকে ফিরলো? বুকটা ধক করে ওঠে। ভালো করে দেখার আগেই গাড়িটা পথটুকু পেরিয়ে যায়। নাফিসা পেছন ফিরে তাকানো থেকে নিজেকে সামলায়। টের পায় বুকের ভেতর একটা প্রতারিত হবার কষ্ট। খুব জানতে ইচ্ছে করে আমেরিকা গিয়ে ওকে খুব সুখী হতে পেরেছিল। বাড়ির কাছে গাড়ি থামতেই শোভন এগিয়ে আসে। আপা চলে এসেছিস? শোভন কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রো ফরেস্ট্রি নিয়ে পড়াশোনা করছে। জুই আর তুর্য লাফিয়ে নেমে একসাথে চিৎকার করে বলে, মামা। শোভন তুর্যকে জড়িয়ে ধরে আর জুইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, পরীক্ষা ভালো হয়েছে তো তোদের? তুর্য মাথা নেড়ে বলে, হ্যাঁ মামা, এবার কিন্তু নৌকায় চড়াতে হবে।
এমন সময় পেছন থেকে মেহেরুন্নেসার গলা পাওয়া যায়। আমার নানা ভাইরা চলে এসেছে। শোভন গাড়ি থেকে ব্যাগ নামাতে এগিয়ে যায়। নাফিসা হাত ব্যাগ সাথে মিষ্টির 2টো প্যাকেট নিয়ে নামে। সুমন আসার সময় কিনে দিয়েছিল। ততক্ষণে জুই আর দুজন আনুকে জড়িয়ে ধরেছে। মেহেরুন্নেসা জুইয়ের মুখটা তুলে বলে, বাহ, তুই তো দেখি আগের চেয়ে ফর্সা হয়েছিস। জুইয়ের মন খারাপ হয়ে যায়। নানু সারাক্ষণ গায়ের রং নিয়ে কথা বলে।